প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ অনলাইন কৃষি শিক্ষা ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের পরিচয় ইতিপূর্বে ক্লাসে দিয়েছিলাম, তারপর আজকে বলছি। আমি মোহাম্মদ জহুরুল হক সরকার, প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, বীরচরণ শহীদ ছাত্রজা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত ক্লাসের ধারাবাহিকতা। আমি গত ক্লাস শুরু করেছিলাম মাটির অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ে। মাটির অম্লত্ব নিয়ে অনেকগুলো টপিকস আলোচনা করেছিলাম। ওখানে আলোচনা করেছিলাম মাটির পিএইচ কী, মাটির অম্লত্ব কী, অম্লত্বের কারণ কী এবং অম্লত্ব দূরীকরণের উপায় কী। আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালকালিনিটি অফ সয়েল, কজেস অফ সয়েল অ্যালকালিনিটি এবং রিক্লামেশন অফ অ্যালকালি সয়েল। তাহলে আমরা প্রথমেই শুরু করি যে অ্যালকালিনিটি অফ সয়েল, অর্থাৎ মাটির ক্ষারত্ব কী। মাটির ক্ষারত্ব বিষয়টি বলেছিলাম যে এটা হচ্ছে মাটির একটা গুণ, মাটির এক ধরনের গুণ। এবং পিএইচ বোঝাতে গিয়ে কিন্তু আমরা বলছিলাম যে 7-এর উপরের পিএইচ বিশিষ্ট মাটি হচ্ছে মাটির ক্ষারত্ব। অর্থাৎ পিএইচ যদি 7-এর উপরে হয় তাহলে সেই মাটিটা হবে হচ্ছে ক্ষার মাটি। আর ক্ষার মাটি হলে তো আমরা বলছিলাম যে অধিক ক্ষার এবং অধিক অম্ল হলেই আমাদের মাটিতে, অর্থাৎ আমাদের এই মাটি থেকে ভালো ফসল পাওয়া যাবে না। তাহলে আমরা দেখি যে অম্ল ক্ষার মাটির কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। ক্ষার মাটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে আমরা বলেছিলাম যে ক্ষার মাটি হতে গেলে দুই ধরনের বিষয় থাকবে। একটা হচ্ছে পিএইচ, মেন পিএইচ। আর এই পিএইচ বেশি কখন হবে? যখন হাইড্রক্সিল আয়নটা হাইড্রোজেন আয়নের চাইতে বেশি হবে। আমি রিপিট করছি যে হাইড্রক্সিল আয়ন, মাটির দ্রবণে যদি হাইড্রক্সিল আয়নটা হাইড্রোজেন আয়নের চাইতে বেশি হয় তাহলে সে মাটি হবে ক্ষার। আর কি হবে? যে মাটির পিএইচ হবে 7-এর চাইতে বেশি। 7-এর চাইতে বেশি পিএইচ বিশিষ্ট মাটি ক্ষার হবে। আর কি বৈশিষ্ট্য থাকবে? যে বিনিময়ক্ষম সোডিয়ামের পার্সেন্টেজ 15 চাইতে বেশি হবে। অর্থাৎ মাটিতে যে সোডিয়াম আয়ন রয়েছে সেই সোডিয়াম আয়নটি যদি 15%-এর উপরে এক্সচেঞ্জ করতে পারে তাহলে বুঝতে হবে সেই মাটিটি অবশ্যই কী হবে? ক্ষারীয় হবে। আর কি? যে অনুজৈবিক কার্যাবলী কমে যাবে, অনুজৈবিক কার্যাবলী কমে যাবে। অর্থাৎ আমরা জানি যে ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস, এই যে অণুজীবগুলো রয়েছে, এই অণুজীবগুলো কী কাজ করে? অণুজীবগুলো আমাদের মাটির যে পুষ্টি উপাদানগুলো, অর্থাৎ যে জৈব পদার্থগুলো আছে তাদেরকে পচিয়ে মাটির থেকে যাতে সহজলভ্য করে পুষ্টি উপাদানগুলোকে উদ্ভিদের জন্য। কিন্তু এই মাটি যদি ক্ষার হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেই মাটিতে পুষ্টি উপাদানগুলো সহজলভ্য হচ্ছে না। কারণ কি? অণুজীব কাজ করতে পারছে না, এর পুষ্টি উপাদানগুলো সহজলভ্য হচ্ছে না, জৈব পদার্থ পড়ছে না। এ কারণে তোমার ফসল কী হবে? ভালো হবে না। নেক্সট কি? ফসফরাসের সহজলভ্যতা কমে যাবে। আমরা জানি যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মোট 9টি, তার মধ্যে ফসফরাস কিন্তু একটি প্রধান ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদান। এই ফসফরাসটা একটি প্রধান। আমরা বাজারে কি দেখি? আমাদের যে কৃষক ভাইয়েরা সাধারণত কী সার বেশি ব্যবহার করে থাকে? একটা ব্যবহার করে থাকে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া, আর একটা হয় টিএসপি সার অর্থাৎ ফসফরাস সার, আর হচ্ছে এমওপি অর্থাৎ পটাশ সার। তাহলে এই যে ফসফরাস, এই ফসফরাসের সহজলভ্যতা কমে যাবে যদি কি হয়? মাটি যদি ক্ষারীয় হয়ে যায়। নেক্সট কি? যে কপার, জিঙ্ক, যে সিইউ লিখেছি দেখো ভালো করে, যে কপার, জিঙ্ক এবং বোরন এর অভাব দেখা দেবে মাটিতে। কপার, জিঙ্ক এবং বোরনের অভাব দেখা দেবে। কখন দেখা দেবে? মাটির পিএইচ যদি 7-এর চাইতে বেশি হয়, অর্থাৎ মাটি যদি কি হয়ে যায়? মাটি যদি ক্ষারীয় হয়ে যায়। তাহলে যা আমরা যে লিখেছি কপার, জিঙ্ক এবং বোরন, এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা
জমিতে খুব কম পরিমাণে দিই। এটা বোরন কি, বোরাক্স একটা সার আছে। আমরা যে ক্যারাম বোর্ড খেলি, বোরিক অ্যাসিড, এটাও কিন্তু আমরা জমিতে যদি প্রয়োগ করি তাহলে জমিতে কি সরবরাহ হবে? বোরন সরবরাহ হবে। জিঙ্ক আমরা দিয়ে থাকি, জিঙ্ক সালফেট হিসেবে, জিপসাম সার হিসেবে দিয়ে থাকি, গন্ধক সার হিসেবে দিয়ে থাকি। কপারও আমরা অনেক সময় দিয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিই না, কারণ কপারের অভাব ততটা নেই আমাদের বাংলাদেশের মাটিতে। তাহলে তোমার যদি মাটি ক্ষারীয় হয়ে যায় তাহলে কপার, জিঙ্ক এবং বোরনের অভাব দেখা দেবে। নেক্সট কি, যদি কোনোভাবেই এই ক্ষারীয় মাটিটা কি করা যায় না, অর্থাৎ রিক্লামেশন করা যায় না, দূর করা যায় না, সংশোধন করা যায় না, তাহলে জমিতে আমরা ফেলে রাখতে পারি না। তাহলে সেই জমিতে আমরা কি করব? আমরা নারিকেল, সুপারি, আখ এই ধরনের ফসল চাষ করব। এই ধরনের ফসল চাষ করলে আমাদের ওই জমিতে এই নারিকেল, সুপারি এবং আখ মোটামুটি ফলন ভালো হবে। তাহলে আমরা জানলাম যে সয়েল অ্যালকালিনিটি যদি হয় তাহলে কি কি বৈশিষ্ট্য হবে, এটা আমরা জেনে গেলাম। এখন চলে আসি আমরা কিভাবে মাটি ক্ষারীয় হয়ে যায়। প্রথমে আমরা লিখছি শিলাগত কারণ। শিলাগত কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম যে যা থেকে সৃষ্টি, আমাদের মাটি সৃষ্টি বলছিলাম যে রক্স এবং মিনারেলস থেকে, এবং এই কথা বলেছিলাম যে রক্স অ্যান্ড মিনারেলস ইজ দ্য প্যারেন্টস অফ সয়েল। এখন সেই মাটি যদি হয়ে যায় দূষিত, সেই মাটি যদি হয়ে যায় খারাপ, ওই শিলাটা যদি খারাপ হয়ে যায় তাহলে সেখান থেকে সৃষ্ট মাটিটা কি হয়ে যাবে? খারাপ হবে। আমাদের যে শিলা, সেই শিলাটা যদি হয় চুনাপাথর, সেই শিলাটা যদি হয় ডলোমাইট, তাহলে সেই মাটি, সেই চুনাপাথর এবং ডলোমাইট থেকে সৃষ্ট মাটি ক্ষারীয় হবে। ক্লিয়ার? আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে গ্রানাইট, বায়োলাইট এগুলো হচ্ছে অম্লীয় শিলা। গ্রানাইট, বায়োলাইট এগুলো অম্লীয় শিলা। কিন্তু ভালোভাবে লক্ষ্য করো যে চুনাপাথর এটা হচ্ছে ক্ষারীয় শিলা, ডলোমাইট এটা হচ্ছে ক্ষারীয় শিলা। এই শিলা থেকে সৃষ্ট মাটি অবশ্যই কি হবে? অবশ্যই ক্ষারীয় হবে। নেক্সট হচ্ছে কি, যদি যে অঞ্চলের জলবায়ু শুষ্ক এবং অবশুষ্ক, যে অঞ্চলের জলবায়ু শুষ্ক এবং অবশুষ্ক সেই অঞ্চলের মাটিও ক্ষারীয় হবে, সেই অঞ্চলে মাটিও ক্ষারীয় হবে। নেক্সট কি, সোডিয়ামযুক্ত সেচের পানি যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ আমাদের জমিতে ফসল চাষ করতে গেলে সবসময় কী করতে হয়? সেচের পানি দিতে হয়। আর ওই সেচের পানিটা যেখান থেকে দিচ্ছি, সোর্স অফ যে ওয়াটার, সেই সোর্স যদি হয়ে যায় সোডিয়ামযুক্ত, তাহলে সেই সেচের পানি যে জমিতে দিব সেই জমিটা হয়ে যাবে ক্ষারীয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ক্যালসিয়ামের অনুপস্থিতি। ভালোভাবে খেয়াল করো, এখানে সোডিয়াম একটা ধাতু, ক্যালসিয়াম একটা ধাতু। সোডিয়ামও ক্ষার সৃষ্টি করে, ক্যালসিয়ামও ক্ষার সৃষ্টি করে, কিন্তু এখানে বলছি যে ক্যালসিয়ামের অনুপস্থিতির কারণে মাটি ক্ষারীয় হয়ে যাবে। ব্যাপারটা স্ববিরোধী মনে হচ্ছে তোমাদের কাছে, যে এটাও ক্ষার সৃষ্টি করে, এটাও ক্ষার সৃষ্টি করে, কিন্তু এইটা হচ্ছে সহ্য ক্ষমতার বাহিরের ক্ষার সৃষ্টি করে, এটা সহ্য ক্ষমতার মধ্যে রাখে ক্ষার সৃষ্টি করে। এই খারাপ খারাপ নয়, এই খারাপ ভালো, এই খারাপটা অনেক সময় ভালো, কিন্তু সোডিয়ামটা বেশি হলে অবশ্যই সেটা হচ্ছে অসহনীয় ক্ষার সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এর পাওয়ার, এই ক্যালসিয়াম এই সোডিয়ামের চাইতে বেশি পাওয়ারফুল, শক্তি হচ্ছে বেশি এর চাইতে। এই ক্যালসিয়াম যদি থাকে, সোডিয়াম সেখানে আসতে পারে না, ভয়ে আসতে পারে না। কিন্তু কোনো কারণে ক্যালসিয়াম যদি অনুপস্থিত হয়ে যায় মাটি থেকে, তাহলে এই সোডিয়ামটা অবাধে বিচরণ করবে, নির্ভয়ে বিচরণ করবে, এবং সেই মাটিকে কী করবে? ক্ষারীয় করে ফেলবে। কথাটা বোঝাতে পেরেছি কিনা জানি না। আবার খেয়াল করো, ক্যালসিয়ামও ক্ষার সৃষ্টি করে, সোডিয়ামও ক্ষার সৃষ্টি করে, কিন্তু ক্যালসিয়ামের সৃষ্ট ক্ষার ফসলের জন্য অসহনীয় নয়, কিন্তু সোডিয়াম কর্তৃক সৃষ্ট ক্ষার ফসলের জন্য অসহনীয়। কিন্তু আবার একদিকে বলা হচ্ছে যে ক্যালসিয়ামের পাওয়ার সোডিয়ামের চাইতে বেশি। ক্যালসিয়াম যদি কোনো মাটিতে থাকে, সোডিয়াম সেখানে যেতে পারে না, ভয়ে যেতে পারে না। কোনো কারণে যদি ক্যালসিয়ামের অনুপস্থিতি ঘটে যায় মাটি থেকে, তাহলে ভয় আর থাকলো না, সোডিয়াম তখন অনায়াসে সেখানে নির্ভয়ে বিচরণ করবে, মাটিকে ক্ষারীয় করে ফেলবে। আমার মনে হয় বুঝতে পেরেছ। এই আরেকটা কারণ হচ্ছে কি, লোনাজনিত কারণ। সমুদ্র উপকূলে, আমাদের সমুদ্র থেকে প্রতিনিয়ত কি হচ্ছে? জোয়ার ভাটা হচ্ছে। জোয়ারের মাধ্যমে পানি সমতল অঞ্চলে উঠে আসছে, ভাটাতে পানি চলে যাচ্ছে, কিন্তু কিছু
তলানি পড়ছে হচ্ছে লবণের, এই লবণের তলানি থাকার কারণে মাটি কী হয়ে যাচ্ছে, ক্ষারীয় হয়ে যাচ্ছে। এই হচ্ছে লোনাজনিত কারণ। আমরা ক্ষার সৃষ্টির কারণগুলো তোমাদের ব্যাখ্যা করলাম। আমার মনে হয় যে তোমাদের বুঝতে সমস্যা নাই। তোমরা আবার একটু বই দেখবে এবং ক্লাসটা তোমরা অবশ্যই তুলে নিয়েছো, তুলে নিয়ে এটা আবার বইয়ের সঙ্গে মিলাবে, ইনশাআল্লাহ তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। এবার চলে আসো রিক্লামেশন। আমরা কিভাবে অ্যালকালি দূর করতে পারি, কিভাবে অ্যালকালি সংশোধন করতে পারি, দূর যদি করতেও না পারি সংশোধন কীভাবে করতে পারি। প্রথমে আমরা লিখেছি দেখো গন্ধক সার ব্যবহার। গন্ধক সার ব্যবহার, গন্ধক সার ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা জমি থেকে ক্ষার দূর করতে পারি সেটা দেখো। যে গন্ধক সার জিঙ্ক সালফেট, এটা হচ্ছে গন্ধক সার। এটা আমরা জমিতে দিয়ে দিলাম। জমিতে কি আছে, পানি আছে। পানি থাকলে এটা কি হবে, এটা রিয়াকশন করে তৈরি হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর তৈরি হবে কি জিঙ্ক অক্সাইড। ভালোভাবে খেয়াল করো, সালফিউরিক অ্যাসিড হবে এবং জিঙ্ক অক্সাইড হবে। এই সালফিউরিক অ্যাসিড তোমার আমরা কোথায় প্রয়োগ করছি, এই জিঙ্ক সালফেটটাকে আমরা প্রয়োগ করছি, জিঙ্ক সালফেটটাকে ক্ষারীয় মাটিতে। ক্ষারীয় মাটি কেন, যে ওই মাটিতে বেশি হয়ে গেছে কি, যে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট একটা ক্ষারীয় পদার্থ। সোডিয়াম কার্বনেট একটা কি পদার্থ, ক্ষারীয় পদার্থ। এই ক্ষারীয় পদার্থের মধ্যে আমরা কিন্তু জিঙ্ক সালফেট প্রয়োগ করার ফলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কিন্তু আমরা আগে দেখালাম, যে জিঙ্ক সালফেট প্রয়োগ করার ফলে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেছে। এখন এই যে ক্ষারীয় মাটিতে কি আছে, সোডিয়াম কার্বনেট আছে, এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে দেখো কি তৈরি হবে, যে কার্বনিক অ্যাসিড হবে এবং সোডিয়াম সালফেট হবে। সোডিয়াম সালফেট খুব ভালোভাবে খেয়াল করো, এটা রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান এবং সয়েল কেমিস্ট্রি থেকে কিন্তু এটা আসছে। সোডিয়াম কার্বনেটের সঙ্গে এই যে উৎপাদিত সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড হবে এবং সোডিয়াম সালফেট হবে। সোডিয়াম সালফেট মানে কি, এই যে সোডিয়ামটা আছে এখানে কোথায় আছে, সোডিয়াম সালফেট আকারে আছে। এই সোডিয়ামটা কি, একটা ক্ষারীয় পদার্থ। এই ক্ষারীয় পদার্থ পানির সাথে নিচের দিকে লিচিং হবে। লিচিং, তোমরা লিচিং শব্দটা জানো, LECHING, লিচিং মানে চুয়ানি, চুয়ে চলে যাবে। এই সোডিয়াম সালফেট চলে গেল মানে কি, সোডিয়াম চলে গেল, সোডিয়াম চলে গেল মানে সেই মাটিটা ক্ষার মুক্ত হয়ে গেল। আমার মনে হয় বুঝতে আর সমস্যা নেই যে আমরা যদি গন্ধক সার ব্যবহার করি, অর্থাৎ জিঙ্ক সালফেট ব্যবহার করি, পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড হবে আর জিঙ্ক অক্সাইড হবে। এই সালফিউরিক অ্যাসিড মাটিতে ক্ষার সৃষ্টিকারী পদার্থ সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং সোডিয়াম সালফেট উৎপন্ন করবে। এই সোডিয়াম সালফেটটা চুয়ানির মাধ্যমে মাটির নিচে চলে যাবে, এর ফলে মাটি কী হয়ে যাবে, ক্ষার মুক্ত হয়ে যাবে। এরপর চলে আসো আরেকটা এরকম রিয়াকশান আছে, রিয়াকশানটা তোমাদের আমি দেখাই যে আর কি করলে। জিপসাম সার ব্যবহার করলে, আমরা গন্ধক সার ব্যবহার করলাম, জিপসাম সার ব্যবহার করলেও মাটি ক্ষার মুক্ত হতে পারে। জিপসাম সার, জিপসাম সার ব্যবহার এইভাবে একইভাবে তোমার রিয়াকশনটা দেখাতে হবে। জিপসাম সারটা আমরা সয়েল, এই সয়েলে কি আছে, কেন মাটি ক্ষার হয়ে গেছে, সয়েলে আছে হচ্ছে সোডিয়াম আছে, সোডিয়াম আয়ন মাটির সয়েলের কণার সঙ্গে লেগে আছে জন্য এই মাটিটাকে আমরা কি বলছি, ক্ষার মাটি বলছি। এই ক্ষার মাটির সঙ্গে আমরা যদি জিপসাম প্রয়োগ করি, ক্যালসিয়াম সালফেট প্রয়োগ করি, খুব ভালোভাবে খেয়াল করো, আমরা যদি ক্যালসিয়াম সালফেট প্রয়োগ করি, কোথায় প্রয়োগ করছি, যে সয়েলটা ক্ষারীয় হয়ে গেছে, কেন ক্ষার, এই সোডিয়াম আয়নের সাথে লেগে আছে। এখানে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কি হবে দেখো, এই সয়েলের সঙ্গে তোমাকে আগেই বলেছিলাম যে ক্যালসিয়ামের পাওয়ার সোডিয়ামের চাইতে অনেক বেশি। মাটিতে ক্যালসিয়াম সালফেট দেওয়ার সঙ্গে সঙ্গে সোডিয়াম তার জান নিয়ে পালাবে, দে দৌড়। কারণ কি, তার জীবনের ঝুঁকি আছে, ক্যালসিয়াম চলে আসছে ওই জায়গাতে, সে কি করবে, পালাবে। আর সেই জায়গাটা দখল করবে কি, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম গিয়ে এই জায়গা দখল করবে আর এই সোডিয়াম গিয়ে এই সালফেটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে খেয়াল করো, সোডিয়াম সালফেট কি হলো, আবার দেখো মাটির সঙ্গে ক্যালসিয়াম আসবে সোডিয়ামকে তাড়া দিয়ে, আর সেই জায়গাতে
ক্যালসিয়াম যার সঙ্গে ছিল সালফেটের সঙ্গে সেই জায়গাতে সোডিয়াম এসে যুক্ত হবে। এর আগের রিয়াকশনে তোমরা দেখেছো যে সোডিয়াম সালফেট উৎপন্ন হওয়া মানে কি, সেটা হচ্ছে মাটির নিচে লিচিং হবে। তাহলে মাটির নিচে লিচিং হওয়া মানেই হচ্ছে সোডিয়াম চলে গেল, সোডিয়াম চলে গেল মাটির থেকে মানেই হচ্ছে মাটি ক্ষার মুক্ত হয়ে গেল। ক্লিয়ার? আমার বিশ্বাস যে তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আমরা আরো কিছু কাজ করে মাটি থেকে আমরা ক্ষার দূর করতে পারি। কি কাজ করতে পারি দেখো, আমরা যদি জমিতে জৈব সার প্রয়োগ করি, জমিতে যদি আমরা জৈব সার প্রয়োগ করি তাহলেও মাটি ক্ষার মুক্ত হবে। নাম্বার 3, জৈব সার প্রয়োগ। জৈব সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ করেও মাটি থেকে আমরা ক্ষার মুক্ত করতে পারি। জৈব সার কি? কম্পোস্ট সার, খামারজাত সার, খৈল সার, সবুজ সার, এগুলো যদি প্রয়োগ করি মাটি থেকে ক্ষার মুক্ত হবে। জৈব পদার্থ হচ্ছে বাফারিং ক্ষমতা আছে, তোমরা জানো বাফারিং ক্ষমতা, BUFFERING, বাফারিং ক্ষমতা। জৈব পদার্থের কি আছে? বাফারিং ক্ষমতা আছে। কন্ট্রোলিং পাওয়ার, কি কন্ট্রোল করবে সে? পিএইচকে কন্ট্রোল করবে, পিএইচকে কন্ট্রোল করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। তাহলে আমি সেই মাটিতে, ক্ষার মাটিতে যদি জৈব পদার্থ প্রয়োগ করি, এই বাফারিং ক্ষমতার মাধ্যমে সে কি করবে? পিএইচকে কন্ট্রোল করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। তাহলে আমাদের কি হলো? মাটি ক্ষার মুক্ত হয়ে গেল, ক্ষারটা সংশোধন হয়ে গেল। আর কি আমরা করতে পারি? চিনি কলের বজ্র ব্যবহার করতে পারি। চিনি কলের বজ্র, নাম্বার 4, চিনি কলের বজ্র। অর্থাৎ চিনি কলের বজ্র মানে হচ্ছে চিটাগুড় যাকে বলা হয়, চিনি কলের বজ্র ব্যবহার। তাহলে চিটাগুড় যদি আমরা ব্যবহার করি তাহলে মাটির পিএইচ কমে যাবে, পিএইচটা কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে আমরা যদি অতিরিক্ত সেচ প্রয়োগ করি, আর একটা সংশোধন দিয়ে আমরা শেষ করব। যদি আমরা অতিরিক্ত সেচ প্রয়োগ করি, অতিরিক্ত সেচ, আমরা জমিতে সেচ দিব কিন্তু অতিরিক্ত সেচ, অতিরিক্ত সেচ যদি দিই, আমাদের জমিতে যে কি আছে? সোডিয়াম আছে। অতিরিক্ত সেচ দেওয়ার ফলে সোডিয়াম আয়নগুলো আছে মাটির মধ্যে, আমরা জানি যে সোডিয়ামটা কিন্তু ভারী। যখনই পানি দিচ্ছি সোডিয়ামকে নিয়ে কিন্তু সে নিচের দিক চলে যাচ্ছে, তাহলে সোডিয়াম মুক্ত হয়ে গেল। সোডিয়াম মুক্ত হলো মানেই হচ্ছে তোমার জমি ক্ষার মুক্ত হয়ে গেল। এই বিষয়টি খুব জটিল ছিল, আমরা আশা করছি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করবে, বাসায় গিয়ে ক্লাসটা ফলো করে বারবার তোমরা এটা ইউটিউবে দেখতে পাবে। আর তোমাদের যে বলছি বৈশ্বিক যে মহামারী COVID-19, এখান থেকে রক্ষা পেতে হলে তোমাকে আগে সচেতন হতে হবে। তুমি মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, সবসময় হাত সাবান দিয়ে ধুবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তুমি নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষা রাখবে এবং রাষ্ট্রকে সুরক্ষা রাখবে। ধন্যবাদ সবাইকে, আগামী দিন দেখা হবে। থ্যাংক ইউ।